ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। আমরা সবাই জানি হ্যালো, আজকে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। আমরা সবাই জানি যে আমাদের ভারতের যে স্বাধীনতা সেটা বাঙালির রক্তের বিনিময়ে এসেছে। অথচ ভারতের যে স্বাধীনতায় যে জাতির অবদান সবচেয়ে বেশি এবং যে জাতি আজকের যে ভারত রাষ্ট্র সেই ধারণাটা স্রষ্টা, সেই বাঙালি জাতির আজকে ভারতবর্ষের কি অবস্থা আপনারা সবাই জানেন। যখন ভারত স্বাধীন হয় তখন ভারতের প্রতিটি জাতি এবং প্রতিটি মানুষ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছিলেন। একমাত্র বাঙালিরা ছিল তাদের যে দেশভাগ তথা বাংলা ভাগ হয়েছিল সেই দুঃখে কাতর এবং তাদের যে স্বজন হারানো, যে দাঙ্গার জন্য যে স্বজন হারানোর বেদনা, সেই বেদনা নিয়ে বিপর্যস্ত ছিল। আর এখন ভারতের বিভিন্ন প্রান্তে আজকে বাঙালি পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হচ্ছেন। তাদের বাংলাদেশি বলে অনেককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলা ভাষা বললেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এখন এই যে একটা জাতিগত বিলুপ্তিকরণের প্রক্রিয়া আজকের ভারত সরকার চালাচ্ছেন বাঙালির বিরুদ্ধে, তার কারণটা কি? আপনারা প্রশ্ন করতে পারেন যে কারণটা কি। এখন দুটো কারণ আছে, একটা অর্থনৈতিক কারণ, একটা হচ্ছে রাজনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ, বাঙালির পুঁজি স্বাধীনতার কিছুদিন আগে থেকে ক্রমশ শেষ হয়ে এসছে। কারণ 1870 সালের পরে যে পশ্চিমা বেনিয়ারা ইংরেজদের সহযোগী হয়ে পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে তৎকালীন বাংলাদেশে এসেছিল, তারা ইংরেজদের সহযোগিতায় বাংলার সমস্ত অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এগুলো ক্রমশ দখল করে নিতে থাকে। এবং স্বাধীনতার পরে তারা যেহেতু ইংরেজদের সহযোগী ছিল, সেই জন্য তাদের যে ইংরেজদের যে ব্যবসা, সেই ব্যবসা ইংরেজরা সেই পশ্চিমা বেনিয়াদের দিয়ে যায়। তারপরে 43-এর মন্বন্তর এবং 47-এর দেশভাগ, মানে যেটা বাংলা ভাগ হয়েছিল প্রকৃতপক্ষে, তাতে করে বাঙালির অর্থনৈতিক অবস্থা এখন মানে আর বাংলার অর্থনীতি আর বাঙালির হাতে নেই। বাঙালির অর্থনীতি এখন সম্পূর্ণভাবে অবাঙালিদের দখলে। একটা গল্প আছে, আপনারা তো জানেন, যে বণিক এবং উটের গল্প। এক বণিক তার তাঁবুতে শুয়েছিল, তার উট বাইরে ঠান্ডায় কাঁপছিল। সে বলল যে আমার মাথাটা একটু ঢোকাতে দিন, বাইরে প্রচণ্ড ঠান্ডা। তারপরে তাকে মাথাটা ঢোকাতে দেওয়া হলো, তারপরে তার শরীরটা ঢুকালো এবং তারপরে যখন পুরো শরীরটা যখন সে ঢুকালো, তারপরে সে বললো যে যেহেতু তাঁবুতে জায়গা কম, সেই জন্য বণিককেই সে লাথি মেরে বার করে দিল। এখন বাঙালি যেহেতু একসময় ভারতের অর্থনৈতিক দাদা ছিল এবং বাঙালি যেহেতু মহান জাতি, সেই জন্য বাঙালি সবসময় চেষ্টা করেছে ভারতের সমস্ত জাতিকে সঙ্গে নিয়ে চলার। যতদিন বাঙালির অর্থনৈতিক অবস্থা ভালো ছিল এবং বাংলার অর্থনীতি বাঙালির কবজায় ছিল, ততদিন বাইরের জাতিরা বাঙালির কথা শুনেছে, বাঙালির কথা মতো চলেছে, বাঙালিকে মান্যতা দিয়েছে। তারপরে যখন তারা বাংলার অর্থনীতি দখল করলো, তারপরে এখন বাঙালিকে যে কাজে নেব না বলে তারা এখন বিজ্ঞাপন দেয়। বাংলায় কথা বললে কলকাতায় বা পশ্চিমবঙ্গের আরও অনেক প্রান্তে বাংলাদেশি বলে শুনতে হয়, এবং কলকাতায় এবং বাংলায় যথেষ্ট পরিমাণ কাজ থাকা সত্ত্বেও বাঙালিকে পরিযায়ী শ্রমিক হতে হয় বাইরের রাজ্যে গিয়ে, এবং সেই বাইরের রাজ্যে গিয়ে বাঙালিকে অকথ্য নির্যাতন সহ্য করতে হচ্ছে। এই হচ্ছে এখন বর্তমান ভারতবর্ষে বাঙালির অবস্থা। যেহেতু অর্থনৈতিক পুঁজি না থাকলে রাজনৈতিক দখল করা সম্ভব নয়, সেই জন্য দিকে দিকে বিভিন্ন প্রান্তে যে অবাঙালিরা যে জনবিন্যাস পাল্টে দিয়েছে, বিশেষত যে বড় শহরগুলো কলকাতা, খড়গপুর, আসানসোল, শিলিগুড়ি, এইসব জায়গায় আস্তে আস্তে বাঙালির হাত থেকে রাজনৈতিক ক্ষমতাও চলে যাচ্ছে অবাঙালিদের হাতে।
এইভাবে বাঙালি ক্রমশ তার যে রাজ্য, তার যে ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য, সেই পশ্চিমবঙ্গে এখন ক্রমশ পরবাসী হয়ে উঠছে। এবং এখন বিজেপি সরকার তার শেষ কামড় দিচ্ছে। তার কারণ তারা কিছুতেই বাংলার যে অধিকার, বাংলার যে মসনদের যে অধিকার, সেই অধিকারটা কিছুতেই আয়ত্ত করতে পারছে না। এখন সেই জন্য বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা তার নাম করে বাংলাভাষী যত লোকজন বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের সবাইকে সবার উপর অত্যাচার করা হচ্ছে, সরকারি পুলিশ দিয়ে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে অনেককে ট্রেন দিয়ে বাইরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য দিয়ে আবার লজ্জার মাথাকে তাদের আবার ফেরতও নেওয়া হয়েছে। এইভাবে যে বাঙালির উপর অত্যাচার ক্রমশ বাড়ছে এবং যাদের আমরা বাংলায় ঠাঁই দিয়েছিলাম গরিব আদমি, তারা এখন তাদের হাতে পয়সা এসছে, তারা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী হয়ে উঠে বাঙালিকে এবার নিজ রাজ্যে মারার ব্যবস্থা করছেন। এখন এই যে সমস্যা বাঙালির, এই সমস্যার সমাধান কি? যেহেতু বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলা সংগঠন, সেই জন্য আমরা কয়েকটা প্রস্তাব রাখছি এবং রাখি আর কি। সাধারণত প্রথম প্রস্তাব হলো যে বাঙালির যে পুঁজি সেটা অবশ্যই বাড়ানো দরকার। সে পুঁজি এখন বাঙালির হাতে কীভাবে আসবে? প্রথম হচ্ছে যে আমরা চাই যে ভূমিপুত্র সংরক্ষণ করা হোক, যে সমস্ত বেসরকারি ক্ষেত্র, সমস্ত বাজার পুঁজি, টেন্ডার, অটো লাইন, টোটো লাইন, ঠিকা কাজ, সমস্ত কিছুতে, বন্দর শহর, সমস্ত কিছুতে, সমস্ত বেসরকারি কাজে 90% ভূমিপুত্র সংরক্ষণ আমরা দাবি করছি। এবং এটা ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে চালু হয়েছে এবং বাঙালির মতো যে নিজ রাজ্যে পরবাসী যে জাতি, তাদের জন্য ভূমিপুত্র সংরক্ষণ অবশ্যই জরুরি। এটা রাজ্য সরকারকে বুঝতে হবে এবং অবিলম্বে কার্যকর করতে হবে। দ্বিতীয়ত আমরা যেটা বলছি যে সরকারি ক্ষেত্রে সমস্ত জায়গায় বাংলা ভাষায় যে সমস্ত পরীক্ষাগুলো হয়, প্রশাসনিক পরীক্ষা বা অন্য যে কোনো রাজ্য সরকারি পরীক্ষা, সমস্ত পরীক্ষা বাংলা ভাষায় নিতে হবে এবং অবশ্যই একটা বাংলা ভাষার পত্র থাকতে হবে 200 বা 300 নম্বরে। এতে করে আমরা আমাদের যারা বাঙালি ছাত্রছাত্রী তাদের যে সুযোগ পাওয়ার সম্ভাবনা সেটা অবশ্যই বাড়বে। সে আর হচ্ছে যে সমস্ত সরকারি কাজ বাংলা ভাষায় করতে হবে। এসবগুলো করলে সরকারি ক্ষেত্রে বাঙালিদের যে আধিপত্য সেটা আস্তে আস্তে আমরা ফিরে পাবো এবং আমাদের যে ভাষাভিত্তিক রাজ্য, সংবিধান মতে আমাদের ভাষা সংস্কৃতি রক্ষার যে অধিকার, আমাদের যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, সেই মৌলিক অধিকারকে আমরা রক্ষা করতে পারবো। যেহেতু ভারতবর্ষের যে ঐক্যের বন্ধন, সেই ঐক্যের বন্ধন কিন্তু সংবিধান। সেই সংবিধানে প্রত্যেক নাগরিককে তার ভাষা এবং সংস্কৃতি রক্ষার অধিকার দেওয়া হয়েছে। এবং আপনারা এটাও জানেন যে 1955 সালে ভাষা পুনর্গঠন আইন অনুযায়ী ভারত পশ্চিমবঙ্গ রাজ্যগুলো সব ভাষার ভিত্তিতে তৈরি, যেমন পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ভিত্তিতে তৈরি। সুতরাং পশ্চিমবঙ্গে বাংলা ভাষা তথা বাঙালি জাতির অবমাননা সংবিধান বিরোধী কাজ। এরপরে আমরা যে দাবিটা করছি সেটা হলো ভারতীয় সেনায় আমরা বাঙালি রেজিমেন্ট চাই। ব্রিটিশ সরকার ভয় পেয়ে যে বাঙালি রেজিমেন্ট তুলে দিয়েছিল, দিল্লির কেন্দ্রীয় সরকার স্বাধীনতার পর থেকে সে একই ভয়ে আর বাঙালি রেজিমেন্ট করতে চাইছেন না। অথচ বাঙালি রেজিমেন্ট থাকা মানে, কেন্দ্রীয় সরকার ভারতীয় সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট থাকা মানে একটা জাতির একটা মনের বল, একটা জাতির একটা শক্তি, যে আমাদের প্রতিনিধিত্ব ভারতীয় সেনায় আছে। সুতরাং ভারতীয় সেনায় আমরা বাঙালি রেজিমেন্ট চাই। তৃতীয়ত যেটা আমরা বলতে চাই সেটা হলো যে আমরা আমাদের যে দাবি, চূড়ান্ত দাবি আমরা যেটা বলি সেটা হলো পূর্ণ ভারতীয় যুক্তরাষ্ট্র হিসেবে আমরা ভারতকে দেখতে চাই। আপনারা জানেন যে ভারতবর্ষের সংবিধান যুক্তরাষ্ট্রীয় সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সংবিধান, কিন্তু যুক্তরাষ্ট্র কথাটা কোথাও লেখা নেই। কেন লেখা নেই তার একটা কারণ বলা হয় যে ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য যেন ভারত ইউনিয়ন থেকে চলে যেতে না পারে। তো যারা সংবিধান প্রণেতা তাদের কি ভারতবাসী বা ভারতীয় নাগরিকদের উপর এতই অবিশ্বাস যে তারা কেউ ভারতবর্ষকে না ভালোবেসে ভারত ছেড়ে চলে যাবে?
ভালোবাসার ভিত্তিতে একটা ভারতের মতো বহুজাতিক রাষ্ট্র গঠিত হয়। সেই ভালোবাসার ভিত্তিতেই ভারতবর্ষকে প্রতিটি জাতি যাতে ভারতবর্ষের তার স্বমহিমায় বিকাশ লাভ করতে পারে এবং সমস্ত প্রতিভা প্রকাশ করতে পারে, সেই জন্য অবিলম্বে অবশ্যই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে পুনর্বিবেচনা করে ভারতকে প্রকৃত যুক্তরাষ্ট্রে পরিণত করা দরকার। এই যুক্তরাষ্ট্র কাঠামো সম্পর্কে একটা রবীন্দ্রনাথের কথা আছে, যেটা বলে বক্তব্য শেষ করছি। রবীন্দ্রনাথ বলেছিলেন যে পৃথককে মানে আমরা যেমন ভারতে বিভিন্ন জাতি আছি সেই সম্পর্কে বলেছেন যে পৃথককে জোর করে একত্রিত করলেই তারা একত্রিত হয় না, বরং তাদের মধ্যে বিচ্ছিন্নতা চলে আসে। তাহলে এই যে আমরা পৃথক পৃথক জাতি, যে তামিল, মারাঠি, বাঙালি বিভিন্ন জাতি মিলে ভারতীয় রাষ্ট্র গঠিত, তাদের মধ্যে ঐক্যের বন্ধন কিভাবে বাড়বে, এটাও রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তিনি বলেছিলেন যে পৃথকের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, সেই আলাদা আলাদা বৈশিষ্ট্যকে প্রকৃত সম্মান দেওয়ার মাধ্যমেই ভারতবর্ষের প্রকৃত ঐক্য গড়ে উঠবে এবং ভারতবর্ষের যে বহুজাতিক রাষ্ট্রীয় কাঠামো সেটা আরও বেশি সুদৃঢ় হবে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে বক্তব্য, সেই বক্তব্যের পূর্ণ রূপায়ণ দেখতে চাই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। এটাই আজকে আমাদের ৭৯তম স্বাধীনতা দিবসে বাংলা পক্ষের দাবি। জয় বাংলা।